split in the anoderm of the distal anal canal, which extends from the anal verge proximally towards but not beyond the dentate line. মানে আমরা বলতে চাচ্ছি যে এটা একটা লংজিটিউডিনাল স্প্লিট ইন দ্য অ্যানোডার্ম এবং এটা হচ্ছে যে অ্যানাল ভার্স থেকে এক্সটেন্ড করবে প্রক্সিমালি বাট নট বিয়ন্ড দ্য ডেন্টেড লাইন। এটা ইকুয়ালি ইন বোথ সেক্সে দেখা যায় তার থেকে নেওয়া। এই যে এটা হচ্ছে অ্যানাল অরিফিস, এই পিছনে দেখা যাচ্ছে যে একটা লংজিটিউডিনাল স্প্লিট, ঠিক আছে। এটা আমরা অ্যাকিউট অথবা ক্রনিক ফিশার হিসেবে ভাগ করি। এই যে এটা আরো ভালো ভাবে বোঝা যাচ্ছে যে দেখা যায় যে এটা সম্ভবত অ্যাকিউট অ্যানাল ফিশার। অ্যাকিউট অ্যানাল ফিশারে যেটা হয় যে পেরিয়াল এরিয়াটা দেখা যায় যে ইনফ্লেমড হয়ে থাকে, হ্যাঁ। আর এই যেটা হচ্ছে ফিশার, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, এটা হচ্ছে অ্যানাল ভার্জ আর কি। এই পোস্টেরিয়র পার্টে একটা ফিশার দেখা যাচ্ছে, একটা লংজিটিউডিনাল স্প্লিট দেখা যাচ্ছে, খুবই পেইনফুল। মানে পেশেন্টের জন্য আমরা কতগুলো পেইনফুল অ্যানাল কন্ডিশন বলেছি, তার মধ্যে এক নাম্বারই চলে আসে হচ্ছে ফিশার ইন অ্যানো অথবা অ্যাকিউট অ্যানাল ফিশার। ইটিওলজি হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল, আমরা এটা নিয়ে এত ডিটেইলস বলবো না, তাহলে যেহেতু আগের ক্লাসে কথা। হিস্টোরিক্যালি অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ সিম্পটমস, অ্যাকিউট সিম্পটমস যাদের 6 উইকস এর নিচে থাকে সেটাকে আমরা সবসময় যে কোনো ডিজিজকে আমরা 6 উইকস এর নিচে 6 এর মধ্যে সিভিয়ার পেইন থাকবে, সাথে ব্লিডিং থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা দ্রুত যাব। 75% থাকে পোস্টেরিয়রলি, হ্যাঁ, আর অ্যান্টেরিয়রলি বা পোস্টেরিয়রলি মিডলাইনই থাকে, আর অ্যান্টেরিয়রলি 25%, বোথ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র থাকতে পারে 3%। অ্যাটিপিক্যাল লোকেশন মানে এই অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ছাড়া যদি অন্য কোনো লোকেশনে আমরা পাই সেটাকে বলি অ্যাটিপিক্যাল লোকেশন, এবং সেক্ষেত্রে মাল্টিপলও হতে পারে, সিঙ্গেল থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট, যদি অ্যাটিপিক্যাল লোকেশনে থাকে তাহলে তোমাকে অন্য কোনো কিছু চিন্তা করতে হবে যে আর এর কোনো ডিজিজ আছে কিনা, যেমন ক্রনস ডিজিজ বা তারপর ট্রমা হিস্ট্রি আছে কিনা, টিউবারকুলোসিস, সিফিলিস। আসলে অ্যাকিউট এবং ক্রনিক ফিশারের সিম্পটমস একটু ভ্যারি করে। অ্যাকিউট ফিশারে যেটা হয় সিভিয়ার পেরিয়ানাল পেইন নিয়ে আসে, ডিউরিং ডেফিকেশন এই পেইনটা আরো বেশি হয়, এবং এটা অনেক কাটিং এর মতো মনে হচ্ছে যে মানে মলদারে কেউ চাকু দিয়ে কেটে দিচ্ছে, এরকম সিভিয়ার পেইন হয় যখন ডেফিকেশনের সময় এই পেইনটা বেশি হয়। এবং ব্লিডিং হতে পারে, কিন্তু সেটা মিনিমাল ব্লিডিং এবং ফ্রেশ ব্লিডিং, এখানে কিন্তু সবসময় ফ্রেশ ব্লিডিং হয়। আর এই যে প্লুরাইটিস অ্যানাই যেটা দেখছি আমরা, এটা আসলে যাদের ক্রনিক অ্যানাল ফিশার তাদেরই বেশি হয়। এক্সামিনেশনে এটা হচ্ছে যে ইনস্পেকশন, একটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, আর একটা হচ্ছে যে প্রোক্টোস্কোপি। তো আমরা এটা ইনস্পেকশন কিন্তু আমরা মেইনলি ডায়াগনোসিস করি। তাহলে আমরা কি করি যে জেন্টালি যদি বাটকটাকে পার্টিং করা হয় তাহলে অ্যানাল ভার্সটাকে সুন্দর দেখা যায়, তখন আমরা ফিশারটাকে দেখতে পারি। এবং সেটা অ্যাকিউট না ক্রনিক এটা তো সিম্পটমসেই বুঝবো। পেশেন্ট যদি বলে সিভিয়ার পেইন হচ্ছে কয়েকদিন থেকে, এবং সে বলবে যে ডিস্টুলেট হিস্ট্রি থাকে, যে কয়েকদিন ধরে তার কষা পায়খানা ছিল, তারপরে তার পায়খানা রাস্তায় প্রচন্ড ব্যথা হচ্ছে, এটাই হচ্ছে মানে কমন পেশেন্টের কমপ্লেইন। কিন্তু যাদের ক্রনিক অ্যানাল ফিশার থাকে তাদের পেইনের ইন্টেন্সিটি অনেক কম থাকে, এবং তারা সাধারণত দেখা যায় যে পেরিয়ানাল ইচিং বলে, এবং বলে যে আমার মলদারের পাশে একটা ছোট্ট একটা মাংসর মতো আমি হাতে ফিল করতে পারি, এটাকে আমরা বলি সেন্টিনেল ট্যাগ। তো ফিজিক্যাল এক্সামিনেশনে, ইন্সপেকশনে সবকিছু। আর ডিআরই অ্যাকিউট অ্যানাল ফিশারে আমি কতদিনও বলেছি যে ডিআরই করা যাবে না। আমি একটু আগে ছবিটা দেখালাম তোমাদেরকে, এই অবস্থায় যদি আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি পেশেন্ট শাউটিং করে উঠবে, মানে এত সিভিয়ার পেইন, এমনিতেই তার প্রচন্ড পেইন, তার মধ্যে যদি আমরা ডিআরই করতে যাই তাহলে পেশেন্টের জন্য এটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। সেজন্য অ্যাকিউট অ্যানাল ফিশারে কখনোই ডিআরই করা যাবে না, জাস্ট ইন্সপেকশন করে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। আর স্পেশাল ক্ষেত্রে যদি ক্রনিক অ্যানাল ফিশার হয় সেক্ষেত্রে আমরা স্পেশাল ক্ষেত্রে আমরা প্রোক্টোস্কোপি বা সিগময়েডোস্কোপি করে দেখতে পারি যে আদার কোনো প্যাথোলজি আছে কিনা, এবং এটা অনেক সময় আন্ডার অ্যানেস্থেসিয়া করতে হয়। ডিসক্রিপশন অফ সিম্পটমস আসলে মেইনলি কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট, নন অপারেটিভ ট্রিটমেন্ট নিয়ে আমরা কিন্তু অপারেশনে যাই। ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট both in acute and chronic anal fissure হচ্ছে নন অপারেটিভ। Half of the patient of acute and chronic anal fissure will heal with non-operative measures. Not as effective as surgery, late recurrence is higher with non-operative treatment. মানে নন অপারেটিভ ট্রিটমেন্টের রিকারেন্স হতেই পারে। আর যেটা হয় যাদের ক্রনিক অ্যানাল ফিশার হয় তাদের জন্য সেন্টিনেল পাইলস বা সেন্টিনেল ট্যাগ থাকে, সেটা পেশেন্টের জন্য সমস্যাজনক। সেটা তো সার্জারি ছাড়া আসলে কিওর করা সম্ভব না। কখন করবো? যদি নন অপারেটিভটা ফেল করে, যেটা একটু আগে বললাম সেন্টিনেল ট্যাগ বা সেন্টিনেল পাইলস থাকে। সার্জিক্যাল এক্সিশন অফ সেন্টিনেল পাইলস এন্ড ফাইব্রাস পলিপ রিলিভ সিম্পটমস এন্ড অফার্স গুড হিলিং ফর ফিশার। আসলে আমরা এর আগে হেমোরয়েড নিয়েও কথা বলেছি। তো একই টাইপের ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে যে আমাদেরকে ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে, পসিবিলিটি বেশি থাকে। তো ডায়েটারি অ্যাডভাইস আমরা কি দেবো? যে ফাইবার কন্টেনিং ডায়েট খেতে হবে তাদেরকে, পর্যাপ্ত পরিমাণে ফাইবার কন্টেনিং ডায়েট খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, ওয়াটার, পর্যাপ্ত পরিমাণে
যে প্রচুর পরিমাণে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করবে সে। সেকেন্ড, যে ফাইবার কন্টেনিং ডায়েট সে খাবে। আমরা দিতে পারি, ল্যাক্সেটিভ দিতে পারি, আমরা সিজ বাদ দিতে পারি, সিজ বাদ এবং টপিক্যাল কিছু প্রিপারেশন আছে। এই সিজ বাদটা কিন্তু খুব ভালো কাজ করে। সিজ বাদ কি আমরা তোমাদেরকে দেখিয়েছি, যে কিছু পয়েন্টমেন্ট আছে, এর মধ্যে কম্বিনেশন কি থাকে, অ্যানেস্থেটিক্স থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস থাকে, আর অ্যান্টিবায়োটিক থাকে। তো কমনলি যে প্রিপারেশন গুলোর মধ্যে একটা হচ্ছে ইয়েরিয়ান, একটা কমার্শিয়াল, এর মধ্যে সিনকোকেইন, হাইড্রোকর্টিসন থাকে, স্টেরয়েড, প্রামিসিটিন সালফেট থাকে, এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা আমরা গত ক্লাসে বলেছি, এ পর্যন্ত মনে হচ্ছে আমার এখন ক্লাস হয়েছে এটা। সেটা হলো যে 0.2% জিটিএন ব্যবহার করি। এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে? জিটিএনটা হচ্ছে যে করে দেয়, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে দেয়, যার ফলে ওখানে ভাস্কুলারিটি অনেক ইমপ্রুভ করে এবং পেশেন্টের পেইন অনেকটা কমে যায়। কিন্তু এইটার একটা কমনলি সাইড ইফেক্ট আমরা বলেছি গত ক্লাসে, যে হেডেক হয়, ডিলটিয়াজেম। এটা আমাদের দেশে কমনলি পাওয়া যায় না, অ্যাভেলেবল না, কিন্তু আগেরটা খুবই অ্যাভেলেবল। কাল ট্রিটমেন্ট আসলে যেটা আগে যেটা ছিল সেটা হতো যে আমরা অ্যানাল স্ট্রেচিং করে দিতাম, অ্যানাল স্ট্রেচিং, কন্ট্রোলড অ্যানাল স্ট্রেচিং করে দিতাম এক সময়। যে আঙ্গুল দিয়ে প্রথমে একটা আঙ্গুল, তারপরে দুটো আঙ্গুল, এরকম করে চারটা আঙ্গুল ঢুকিয়ে আমরা অ্যানাল স্ট্রেচিং করতাম। করলে অ্যানাল স্ফিংক্টারটা অনেকটা রিল্যাক্স হয়ে যেত। কিন্তু এখন এটাকে ইনহিবিট করা হয়, কারণ অ্যানাল স্ট্রেচিং করতে গেলে দেখা যায় যে অনেক সময় এক্সটার্নাল স্ফিংক্টারে অনেকগুলো ফাইবার ছিঁড়ে যায়, এই জন্য পেশেন্টের ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে, যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই। পেশেন্ট হলে কন্ট্রোল অ্যানাল স্ট্রেচিং করা যেতে পারে, কিন্তু এটা না করাই ভালো। তো আমরা এখন কি করি, এটাকে বলি আমরা লিস বা SLIS, সুপারফিশিয়াল ল্যাটারাল স্ফিংক্টারোটমি। আর সাথে কি করি, যদি ক্রনিক অ্যানাল ফিশার হয় সেক্ষেত্রে যে সেন্টিনেল পাইলসটা থাকে বা ফাইব্রাস পলিপ যদি থাকে, সেটাকে আমরা এক্সিশন করে ফেলি। তো ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারোটমি এটা ওপেন এবং ক্লোজ দুইটা মেথডে করা যায়। আমরা যেরকম হেমোরয়েডেক্টমির অপারেশনটার নাম কি বলেছিলাম, এখন একজন বলো তো দেখি। আমি দুইটা অপারেশনের নাম মনে রাখতে বলেছি। কার্সিনোমারেক্টম, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিসেকশন, আরেকটা কি, আরেকটা কি? হ্যাঁ, abdominoperineal excision of the rectum. হ্যাঁ হ্যাঁ, এপিআর বা এপিইআর। তোমরা কনফিউজ করবে না, মনে রাখবে, এগুলো মাঝে মাঝে তো পড়তে হবে, নাহলে তো হবে না, একবারই তো মনে থাকবে না। পেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেক্টাম। হেমোরয়েডে আমরা যেটা মানে কমনলি যে অপারেশনটা করি সেটা হচ্ছে হেমোরয়েডেক্টমি। এই হেমোরয়েডেক্টমির একটা হচ্ছে ওপেন আর একটা ক্লোজ টেকনিক। ওপেন টেকনিকটা হচ্ছে মিলিগান মর্গান, যেটা আমরা বারবার বলেছি, মিলিগান মর্গান। হ্যাঁ, ঠিক এখানে ওপেন ক্লোজ আসলো বলে আমি ওই বিষয়টা গেলাম। আর কি করি, যেটা একদম বলা লঙ্গটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ সার্জারি, এটা হচ্ছে হেমোরয়েডের ক্ষেত্রে। আর অ্যানাল ফিশারের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে LIS অথবা SLIS, অনেকে SLIS বলে, সুপারফিশিয়াল ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারোটমি। এইটারও একটা ওপেন এবং ক্লোজ মেথড আছে। সাধারণত আমরা ওপেন মেথডটাই করি 80%। আর 80%-এ এত বেশি বলে লাভ নেই, তোমাদের মনে করা হচ্ছে। দেখো, ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারোটমি, এটাতে কি করা হয়? পজিশন মনে আছে তো না? লিথোটমি পজিশন, পজিশন কোনটা দেখিয়েছিলাম আমরা ফিজিক্যাল রেকটাল এক্সামিনেশন, কোন পজিশনে করি সাধারণত? পজিশন লেফট ল্যাটারাল বা সিমস পজিশন। এগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা করি লেফট ল্যাটারাল বা সিমস পজিশনে। আর লিথোটমি পজিশনে আমরা কি করি, সাধারণত ম্যাক্সিমাম পেরিয়ানাল সার্জারি গুলো করি। জন্য ওটি টেবিলটাকে একটা স্পেস, ওখানে পায়ের নিচে দুটো ল্যাগিংস দেওয়া হয়। তোমরা গাইনি ওয়ার্ডে গেলেও দেখবা যে যে করে সেখানেও কিন্তু লিথোটমি পজিশনই করে। তো সেই পজিশন করে আগে অ্যানেস্থেসিয়া দিয়ে তারপরে পেশেন্টকে পজিশন করার পরে আমরা তারপরে কি করি, একটা অ্যানাল আগে প্রোক্টোস্কোপি করে নিয়ে আমরা দেখি যে অ্যাসোসিয়েটেড অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। বিপি প্লেট অথবা ডায়াথার্মি দিয়ে এটাকে আমরা ইনসিশন দিই, যার ফলে কি হয়, ইন্টারনাল স্ফিংক্টারটা যখন আমরা স্ফিংক্টারোটমি বলি এটাকে, যেহেতু স্ফিংক্টারটাকে কেটে ফেলা হচ্ছে এই জন্য ইনসিশন দেওয়া হচ্ছে, এই জন্য এটা হচ্ছে স্ফিংক্টারোটমি। এটা করে দিলে ইন্টারনাল স্ফিংক্টারটা পুরো রিল্যাক্স হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের মনে থাকবে যে ফিশারের জন্য আমরা কি অপারেশন করি, LIS, অ্যাথ্রোল্ড অ্যানাল ডাইলেটেশন। হ্যাঁ, অ্যানোরেক্টাল ফ্লাপ। যদি দেখা যায় যে পেশেন্টের আলসার আছে, সেটাকে ফিশারটাকে এক্সিশন করে তখন আমরা ফিশারেক্টমি বলি এটাকে। যাদের ওখানে ফিশারের মধ্যে আলসার থাকে সেটাকে এক্সিশন করি, ফিশারেক্টমি করে অ্যানোরেক্টাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ দেওয়া যেতে পারে। এই যে ঠিক এরকম, যে এটা দেখো, যে ছবি দেখা যাচ্ছে যে এটা একটা অ্যানাল ফিশার, এখানে একটা আলসার আছে, এই যে, আর এটা হচ্ছে সেন্টিনেল ল্যাক্স বা সেন্টিনেল পাই। মানে অ্যাকচুয়ালি যাদের ক্রনিক অ্যানাল ফিশার, এটা কি হয়, বারবার কি হয়,
হয়ে যায়, আবার আবার খারাপ হয়, আবার ভালো হয়, এরকম ক্রনিক বারবার রিপিটেড হিলিং এর জন্য আর এরকম একটা সেন্টিনেল ট্যাগ তৈরি হয়। এইটাকে আমরা বলি সেন্টিনেল পাইলস বা সেন্টিনেল ট্যাগ। অ্যাকচুয়ালি অ্যানাল প্রবলেমের যে পেশেন্ট গুলো তোমাদের কাছে ম্যাক্সিমাম এসে বলবে করে এক্সিশন অফ দ্য পাইলস একটা পোস্টেরিয়র অ্যানোডার্ম থেকে স্কিন হতে পারে। সো তুমি করলাম মানে কি, আমরা একটা ন্যাচারাল জিনিসটাকে কি করলাম, ডিস্টার্ব করলাম না, ডিসরাপশন করলাম না। মানে আমাদের তো আমি তো আগে দেখিয়েছি তোমাদের ছবি স্পিংটার, আর একটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্পিংটার। তোমার প্রশ্নটা খুবই ভালো, খুবই ভালো একটা প্রশ্ন, যে ডিস্টার্ব হয় কিনা। তো ন্যাচারালি গড যে জিনিসটা আমাদেরকে দিচ্ছে আল্লাহ, যে তোমার একটা হচ্ছে এক্সটার্নাল স্পিংটার আর একটা হচ্ছে ইন্টারনাল স্পিংটার। তো এটা তো নিশ্চয়ই প্রয়োজন আছে, এই জন্যই তো দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কিন্তু আমাদের ইনভলান্টারি আমরা ইন্টারনাল স্পিংটারটাকে ব্যবহার করি। হ্যাঁ, আর এক্সটার্নাল স্পিংটারটা হচ্ছে ভলান্টিয়ার। মানে আমাদের যখন ডেফিকেশনের আর্জ হয়, তখন যে আমরা বাথরুমে যাই এবং ডেফিকেট করি, এটা কিন্তু মানে এক্সটার্নাল স্পিংটারটার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করি। এটা হচ্ছে ভলান্টারি এক্সটার্নাল স্পিংটার। কিন্তু যদি কোনো কারণে আমরা এক্সটার্নাল স্পিংটারটাকে ড্যামেজ করে দিই, তখন কিন্তু পেশেন্টের কি হবে, ইনকন্টিনেন্স হয়ে যাবে, ইনকন্টিনেন্স হয়ে যাবে। এই জন্য এক্সটার্নাল স্পিংটার কিন্তু আমরা এখানে নিয়ে আসিনি। ঠিক আছে, আমার কথা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, করছি না। ইন্টারনাল স্পিংটার, এখন ইন্টারনাল স্পিংটারের যদি আমরা স্পিংটারোটমি করে দেই, তাহলে যেটা হয়, ফ্ল্যাটাস ইনকন্টিনেন্স হতে পারে অনেক পেশেন্টের। কথা শেষ। তো আমি একটু আগে যেটা বললাম, যেমন হচ্ছে হলো অ্যাকিউট অ্যানাল ফিশার, আর আরেকটা কমন পেইনফুল অ্যানাল কন্ডিশন, সেটা হচ্ছে অ্যাবসেস, পেরিঅ্যানাল অ্যাবসেস। তাহলে এটা কি, ইনফেকশন অফ দ্য সফট টিস্যু সারাউন্ডিং দ্য অ্যানাল ক্যানাল এন্ড দ্য রেকটাম উইথ ফর্মেশন অফ অ্যাবসেস ক্যাভিটি একটা তৈরি হয়। আর অ্যানোরেক্টাল অ্যাবসেস ডিফারেন্ট স্টেজেস অফ দ্য সেম ডিজিজ। কারো কারো অ্যাবসেসের সঙ্গে ফিস্টুলাও থাকে। যে এই যে তোমার ডেন্টেড লাইন দেখতে পাচ্ছ, আমরা একটু আগে যখন অ্যানাল ফিশার পড়ানোর সময় বলেছি যে ফিশার কখনোই ডেন্টেড লাইনের প্রক্সিমালি যায় না। তাহলে এটা কিন্তু রেকটাম আর এটা হচ্ছে অ্যানাল ক্যানাল, হচ্ছে অ্যানাল ভার্জ। তো এই যে অ্যানাল ক্যানাল ডেন্টেড লাইনের এখানে দেখো কতগুলো অ্যানাল কলামস আছে, কলামস গুলোর মাঝে সাইনাস আছে, অ্যানাল সাইনাস। এইখানে যে অ্যানাল গ্ল্যান্ড থাকে, তাহলে 4 to 8 অ্যানাল গ্ল্যান্ডস থাকে। এটা ড্রেইন করে বা এর ক্রিপস থাকে, মাথায় ক্রিপস দিয়ে এই ডেন্টেড লাইনে অ্যানাল গ্ল্যান্ড গুলো ড্রেইন করে। এটার কাজ হচ্ছে লুব্রিকেশন করা। আমরা আমাদের যখন ডেফিকেশন টু গ্ল্যান্ডুলার থিওরি, হ্যাঁ, এইটা থেকেই কিন্তু অ্যানাল অ্যাবসেস ডেভেলপ করে, পেরিঅ্যানাল অ্যাবসেস। এটাকে আমরা বলি ক্রিপ্টো গ্ল্যান্ডুলার থিওরি। এই জন্যই আমরা অ্যানাল গ্ল্যান্ড নিয়ে এত কথা বলছি। ভালো ছবি দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নন স্পেসিফিক, হ্যাঁ, ক্রিপ্টো গ্ল্যান্ডুলার ইন অরিজিন। মোস্ট পারে স্পেসিফিক কিছু ইনফেকশন, টিবি, এসটিডি, ট্রমা, ফরেন বডি সার্জারির কারণে হতে পারে। অনেক সময় যাদের নর্মাল ডেলিভারি করা হয়, তাদের ইপিসিওটমি দেওয়া হয়। তোমরা গাইনিতে পড়াবে, তোমাদেরকে পেশেন্টের সবচেয়ে বেশি কমন, যাদের ডায়াবেটিক পেশেন্ট, তাদের পেরিয়ানাল অ্যাবসেস সবচেয়ে বেশি কমনলি পাই আমরা। এই আর অনেক সময় পেশেন্ট পেরিয়ানাল অ্যাবসেশন অ্যারাইজিং ইন দ্য ক্রিপ্টো গ্ল্যান্ড করি, বা অ্যানোরেক্টাল অ্যাবসেস আমরা যদি বলি, আমরা যদি ব্রড টাইম তো আমাদের হেডিং ছিল করি, তাহলে কমন যেটা হচ্ছে পেরিয়ানাল 60% এর ক্ষেত্রে, ইস্কিও রেক্টাল হচ্ছে 30%, সাবমিউকাস হতে পারে, পেলভি রেক্টাল হতে পারে, ফিশার অ্যাবসেস হতে পারে। 5 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পেরিঅ্যানাল অ্যাবসেস। দিস ইজ দ্য মোস্ট কমন। পেরিঅ্যানাল মানে এই যে এখানে দেখো কয়েকটা রিজিয়ন আছে, এটা হচ্ছে সুপ্রা লিভেটর স্পেস, এখানেও অ্যাবসেস হতে পারে। এটা হচ্ছে ইস্কিও রেক্টাল স্পেস, এখানে ইস্কিও রেক্টাল অ্যাবসেস হয়। যে ভ্যারাইটি আছে সেটা হচ্ছে পেরিঅ্যানাল অ্যাবসেস। সেজন্য প্লুরাইটাস হতে পারে, এবং জেনারেলি পেশেন্টের যেটা হচ্ছে এ ফিলিং অফ আনওয়েল থাকে, ফিভার থাকবে, সুইঙ্গিং পাইরেক্সিয়া, যখন পেশেন্টের হিস্ট্রি থাকবে 2-3 দিন থেকে তার জ্বর আসতেছে এবং মলদ্বারে প্রচন্ড ব্যথা এবং মলদ্বারের পাশে ফুলে গেছে। এটাই হচ্ছে কমন প্রবলেম। এবং পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখা যায় যে অনেকেরই ডায়াবেটিস থাকে, এবং ফিভারের সঙ্গে তার চিলস এবং রাইগরও থাকতে পারে। আর তুমি কি দেখবা সায়েন্স, দেখবা যে একটা সোয়েলিং, সেলুলাইটিস আছে, ইনডুরেশন আছে, ফ্লাকচুয়েশন আছে, সাবকিউটেনিয়াস একটা ম্যাস পাবা। Recording stopped. তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা? আচ্ছা, তো ঠিক এইরকমই একটা ছবি দেখা যায়, যে এটা হচ্ছে অ্যানাল অরিফিস, হ্যাঁ, এটা হচ্ছে অ্যানাল অরিফিস, তার পাশে Recording in progress. পেরি ইউরেথ্রাল অ্যাবসেস হতে পারে, ভেরি আনকমন। হ্যাঁ, আর কি হতে পারে, ফিমেলদের যেটা থাকে হচ্ছে বার্থোলিন অ্যাবসেস থাকে। হ্যাঁ, ফিমেলদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বার্থোলিন অ্যাবসেস হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে আমরা বলি পাইলোনিটাল সাইনাসের মধ্যে যে অ্যাবসেস হয়, সেটাও হতে পারে। মানে এসিবিসি করে নিয়ে দেখতে পারি যে টোটাল কাউন্ট হয়তো অনেক বেড়ে যায়, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে। আর যেটা হচ্ছে পাস কালচার করবো আমরা, সেটা বলবো সার্জিক্যাল ম্যানেজমেন্টটাই হচ্ছে মেইন। তাহলে যে কোনো তোমরা এনি হোয়ার পাস ইন দ্য বডি ইট শুড বি ড্রেন, এটা তোমাদের মনে রাখতে হবে। তোমার শরীরে যে কোনো জায়গায় যদি কোনো পাসের কালেকশন হয়, অ্যাবসেস হয়, এটাকে ড্রেন না করে তুমি যতই অ্যান্টিবায়োটিক যা কিছু দাও, এটা ইফেক্টিভ হবে না, কখনোই হবে না ইফেক্টিভ। তাহলে
ফিজিক্যাল যেটা আমরা দেখাবো ছবি আমরা কি করি, আর অ্যান্টিবায়োটিক দিতে হবে ডায়াবেটিক বা ইমিউনো, আমরা নর্মালি সবাইকে অ্যান্টিবায়োটিক দিই বাংলাদেশের সিনারিওতে। আর্লি ড্রেনেজ ইজ ইন্ডিকেটেড, কারণ যদি তুমি দেরি করো তাহলে এটা রাপচার হয়ে যায় অনেক সময়, অনেক পেশেন্ট, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ফিস্টুলা কিভাবে ডেভেলপ করে। তাহলে আমাদের আর্লি ড্রেন করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের ইনসিশন। আমরা ছবি দেখাবো একটু পরে। ইজ মেড ওভার দ্য এরিয়া অফ ফ্লাকচুয়েন্সি, মানে যে জায়গাটা সবচেয়ে বেশি ফ্লাকচুয়েন্ট সেখানে আমরা একটা ক্রুশিয়েট ইনসিশন দিই। পাস বের হয়ে আসে, তখন পাসটা কালেক্ট করি আমরা স্টেরাইল কন্টেইনারে কালেক্ট করি, কারণ এটা কালচার করার খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যানাল ভার্জ, উপরেরটা তোমরা আগে দেখো, এই যে অ্যানাল ভার্জ পাশে এই যে অ্যানাল ওরিফিস, তার পাশে এইরকম একটা বালজিং হয়, পেরিয়ানাল অ্যাবসেস, রেডিশ হয়ে বালজিং, ইন্ডিউরেটেড। এখানে সবচেয়ে যে ফ্লাকচুয়েন্ট পার্ট সেখানে এইরকম ক্রসের মতো আমরা একটা ইনসিশন দিই, এই জন্য এটাকে বলা হয় ক্রুশিয়েট ইনসিশন। তোমাদের কিন্তু ওই ভাইতে অনেক সময় জিজ্ঞাসা করা হয় অ্যানোরেক্টাল অ্যাবসেসে কি করা হয়, তোমরা বলবো যে ড্রেন, তখন বলা হয় যে কি তোমরা কি কেউ দেখছো, একটা কেমন দেয় বলো তো দেখি। তাহলে ইনসিশনটা হচ্ছে ক্রুশিয়েট ইনসিশন, ডিরুফিং করে দেয় একটু করে, এই চারটা আঙ্গুল দিয়ে এর ভিতরে অনেক সেপ্টাম থাকে, অনেকগুলো লকিউলি থাকে, এই লকিউলি গুলো কিন্তু ভেঙে দিতে হয়, সেটা দিয়ে ভিতরে যে লকিউলি গুলো ভেঙে এখানে যে নেক্রোটিক টিস্যু গুলো আছে সেগুলো রিমুভ করে দিয়ে তারপরে আমরা আহ, বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার অ্যানাল ওরিফিসে দিয়ে আমরা কিউরেট ব্যবহার করে পুরো এটাকে কিউরেট করে দিই অ্যাবসেস ক্যাভিটিটাকে। আমরা যদি বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার অ্যানাল ক্যানালের জিনিসটা যত সহজ তত কি করে, কমপ্লিকেশন হচ্ছে যে রিকারেন্স হতে পারে, আবার তার পেরিয়ানাল অ্যাবসেস হতে পারে যদি তার ডায়াবেটিস যদি থাকে সেটা যদি কন্ট্রোল না করে, বা যদি অ্যাবসেসটাকে ভালো করে ট্রেন করা না হয়। আর যেটা হতে পারে স্ফিংক্টারটাকে ড্যামেজ করে দাও, তাহলে তার ফিকাল ইনকন্টিনেন্স হতে পারে, ইনফেকশন হতে পারে। মানে যদি টাইমলি এটাকে ড্রেন না করা হয় অ্যাপনেও চলে যেতে পারে, হ্যাঁ, নেক্রোটাজিক ফাসাইটিস বলি আমরা। আবার যদি স্ক্রোটামে চলে যায় ফর্নিয়ার্স গ্যাংগ্রিন হতে পারে, হ্যাঁ। আর কারো ক্ষেত্রে অনেক ইউজুয়ালি প্রডিউস থ্রবিং পেইন, সোয়েলিং ইন দ্য অ্যানাল রিজিয়ন, অ্যানাটমিক্যালি ক্লাসিফাইড পেরিয়ানাল, ইসকিউরেক্টাল, সাবনিউক্লাস, পেলভিরেক্টাল, যেগুলো আমরা বললাম। এটা তোমাদের ট্রিটেনে অনেক সময় থাকে যে ক্লাসিফিকেশন, তখন কিন্তু এগুলো মেনশন করতে হবে। প্রাইমারি মডালিটি অফ treatment is drainage of the pus with analgesic and appropriate antibiotics. Underlying problem should be looked for and adequately treatment.